2018 সালে আল কবির টাওয়ারের এই ভবনটি বন্ধক রাখা হয় ডাচ বাংলা ব্যাংকের মুরাদপুর শাখায়। প্রায় 15 কোটি টাকার ঋণ নেওয়া হয় আল কবির টাওয়ার, স্টার প্যাডিং ও স্টার ফোম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে। নথি বলছে আল কবির টাওয়ারের একক প্রোপাইটর মোহাম্মদ হারুন, আর দুটি কোম্পানির পরিচালক 4 জন। তারা হলেন মোহাম্মদ হারুন, তার স্ত্রী জান্নাত শিরিন, নোমান বিন কবির এবং মরিয়ম বেগম। কিন্তু অভিযোগ উঠেছে এই 4 জন মিলে ঋণ নিলেও পাওয়ার অব অ্যাটর্নি মূলে এই সম্পত্তির দাবিদার অন্যজন। নাম মোহাম্মদ আব্দুল আলিম চৌধুরী। বর্তমানে তিনি প্রবাসে আছেন। অনলাইনে আমরা তার সাথে যোগাযোগ করি। আপনি কিভাবে এই পরিবারের কাছ থেকে তাদের সম্পত্তির আমমুক্তার নাম পেলেন? 2000 সালে অ্যাকচুয়ালি তাদের পরিবারের বড় ছেলে হারুনকে তাদের ফ্যামিলির পক্ষ থেকে সব দেখভাল করার জন্য পাওয়ার দেওয়া হয়। পরবর্তীতে ওনার করাপশন এবং বিভিন্ন কারণে ব্যাংকের যাবতীয় অনেক ওদের ক্ষতি হয়, ঋণগ্রস্ত হয়। ওই সময় আমাকে 2005-এ ফ্যামিলির সবাই রিকোয়েস্ট করে তাদেরকে ওই সিচুয়েশনে হেল্প করার জন্য আমার অনুকূলে দেওয়া হয় আর কি ওই সময়। 2005 সালে সত্যি কি তাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছে, নাকি কোনো রহস্য আছে? বিষয়টি স্পষ্ট হতে আমরা হাজির হই চট্টগ্রাম জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে। এখানে এসে 2005 সালে সেই পাওয়ার অব অ্যাটর্নির দলিলটি পাওয়া গেল। দলিলের তথ্য বলছে হারুন পরিবারের 10 জন মিলে আলিম চৌধুরীকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আলিম চৌধুরীর নামে পাওয়ার অব অ্যাটর্নি থাকার পরও একই সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক কিভাবে অন্যদের ঋণ দিয়ে দিল? ডাচ বাংলা ব্যাংকের মুরাদপুর শাখার ম্যানেজারের মুখোমুখি টিম 360 ডিগ্রি। ওনারা এই যে আলিম চৌধুরীকে যে পাওয়ার দিয়েছেন ওই পাওয়ারগুলো ক্যান্সেল করছে। তো ওই অনুযায়ী আমরা 2016 সালে যারা ওরা মালিক মানে ভাই বোন মনে হয় 7-8 জন আছে, 7-8 জন বা 9 জন ভাই বোন সবাই মিলে তারা 2 ভাইকে পাওয়ার দিছে। হারুন সাহেব আর একটা হলো মামুন সাহেব, 2 জনকে পাওয়ার দিয়ে ওই 2 জনে ওদের ওই পাওয়ার মূলে আমাদের ব্যাংকে এটা মর্গেজ দিছে। ব্যাংক তো বলছে পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করা হয়েছে। তাহলে আলিম চৌধুরী কি আমাদের কাছে 2009 সালের তথ্য গোপন করেছেন? এখানে চিটারি করছে, সেটা হচ্ছে ওনাদের ইস্যু। ওনারা দাতা হিসেবে আর আমি গ্রহীতা হিসেবে উভয়ে সম্মতি লাগবে। অ্যাকচুয়ালি এককভাবে এটা করা সম্ভব না। কার কথা সত্য? আমরা আবারও চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে। এবার পাওয়া গেল সেই 2009 সালের দলিল। 2005 সালে 10 জন মিলে পাওয়ার অব অ্যাটর্নি দিলেও 2009 সালে সেটি বাতিল করেছেন 6 জন। তখন সবাই জীবিত থাকলেও বাকি 4 জনের স্বাক্ষর নেই। পাওয়ার অব অ্যাটর্নি এভাবে একতরফাভাবে এক পক্ষ বাতিল করতে পারে কিনা জানতে হাজির হই চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের সামনে। তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও আইনের বেশ কিছু ফাঁকফোকর তুলে ধরলেন। পাওয়ার অব অ্যাটর্নি আইনটা হয়েছে 2012-তে। আচ্ছা, এটা কার্যকরী হয়েছে 2015-তে। ওকে। যার জন্যে 2005 বা 9-এ পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের ক্ষেত্রে নোটিশের কোনো বিধান ছিল না। ওকে। তখন আইন ছিল যিনি পাওয়ার দিয়েছেন হ্যাঁ, তিনি যে কোনো সময় এটা প্রত্যাহার করতে পারতেন। ওকে, একতরফাভাবে এটা করা যায়। প্রত্যাহার করতে পারতেন। হাসান আলী হোসেন রেজিস্ট্রার দলিল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন তিনি। জানা আছে দলিল সংক্রান্ত আইন কানুনও। জানতে চাই 2009 সালে চাইলেই কি একতরফাভাবে পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করা যেত? এককভাবে কিভাবে ক্যান্সেল হয়? তখন তো এককভাবে ক্যান্সেলের কোনো আইনই ছিল না। এই যে এককভাবে কোনো পাওয়ার ক্যান্সেলের আইন ছিল না, যে কারণে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 এবং পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা 2015 প্রণয়ন করেন এবং পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 1 জুলাই 2013 সাল থেকে বাংলাদেশে কার্যকর। এর পূর্বে যদি কেউ এককভাবে কোনো পাওয়ার ক্যান্সেল করে তাহলে ওই ক্যান্সেলকৃত দলিলের কার্যকারিতা আইনের দৃষ্টিতে অকার্যকর, কারণ তখন তো আইনই তৈরি হয়নি। কোনো পাওয়ার ক্যান্সেল করতে হলে দাতা এবং গ্রহীতা উভয় পক্ষকে সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে সমঝোতার ভিত্তিতে পাওয়ার ক্যান্সেল করতে হতো। একই কথা জানালেন মাহমুদ হোসাইনও। তবে তার কাছে আমাদের এবারে জানতে চাওয়া ছিল ঋণ দেওয়ার আগে ব্যাংক কর্তৃপক্ষ কি কি যাচাই করে।
প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে যখন ঋণ দেয় তখন হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ দিল ওই ব্যবসা প্রতিষ্ঠান এই ঋণ পাওয়ার যোগ্য কিনা। সেকেন্ডারি কনসিডারেশন, যখন আপনি বন্ধক দিলেন বন্ধকি সম্পত্তি, তখন আপনার দেখতে হবে এই সম্পত্তিটা নিষ্কণ্ঠক কিনা, এই সম্পত্তির মালিকানাটা ঠিকঠাক আছে কিনা। এবং এজন্য প্রতিটা ব্যাংকের কিন্তু প্যানেল লয়ার আছে, তারা কিন্তু ডকুমেন্টেশনগুলো চেক করে। অনেক সময় কিন্তু রেজিস্ট্রি অফিস থেকে নন এনকাম্বারেন্স একটা সার্টিফিকেটও নেয়, যে এখানে আমরা ডকুমেন্টে যা দেখতে পেয়েছি রেজিস্ট্রি অফিস ওটা নিশ্চয়তা দিয়ে দেয় যে এই প্রপার্টি অন্য কোথাও বন্ধক নাই বা অন্য কারোর কাছে বিক্রি করা নাই। এসব বিষয়কে যাচাই বাছাই করেছিল ব্যাংক কর্তৃপক্ষ। আমরা এবার হাজির হই ডাচ বাংলা ব্যাংকের রিজিওনাল কর্মকর্তার সামনে। কারো পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে সেখানে তো অন্য কেউ এসে আরেকটা দিয়ে এটা মর্টগেজ নিতে পারে না, পারে কি? মানে পাওয়ারে থাকলে এটা, হ্যাঁ, এটা আসলে ওটা এগুলো তো আইনগত ব্যাপার, মানে উকিলে বলবে সব। হ্যাঁ, মানে তা উকিলে উকিল তো আমরা তো বলবে। ওগুলো আমরা দেখি আমাদের সাইডটা। অভিযোগ এখানেই শেষ নয়। ব্যাংকের বিরুদ্ধে আরও অভিযোগ নিয়ে হাজির হলেন আব্দুল আলিম চৌধুরী। আমার পাওয়ার অফ অ্যাটর্নি মিলে 2006 সালে ওনাদের সাথে আমার চুক্তি হয়, আপনার ভাড়াটিয়া চুক্তি হয়। এটা 16তে এটা ক্যান্সেল হওয়ার কথা, ফার্দার নতুন আসার কথা, কিন্তু ওনারা ফার্দার কোনো আমার কাছে রিনিউয়ালের জন্য আসে নাই। ওনাদেরকে আমরা বেশ কয়েকটা নোটিশ দিছি যে ভাড়াটিয়া সম্পর্কে জানাতে, পত্রিকায় বিজ্ঞাপন দিছি, আইনগত সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিছি। কোনো অজানা কারণে ব্যাংক টোটালি কোয়াইট ছিল। আমরা আবারও ডাচ বাংলা ব্যাংকের মুরাদপুর শাখায়। বিভিন্ন সময় নোটিশ দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় দেওয়া হয়েছে। আসছে তো ওনারা তো নোটিশ দিছে, ওই নোটিশের বিপরীতে আবার হারুন সাহেবেরাও কিন্তু নোটিশের প্রতিবাদ দিচ্ছে। আপনারা তাহলে কি নীরব কেন? যদি কোর্ট আমাদের থেকে ওই ধরনের ডিসিশন চায়, সেক্ষেত্রে তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ওটার দিবে, আমাদের গ্রাউন্ডে কী কী আছে না আছে ওগুলো তদন্ত করে বলবে।